একবার ভাবুন তো, কোনো রাজা বাদশা নয়, স্রেফ ব্যবসা করতে আসা একটা কোম্পানি কিনা পুরো ভারতবর্ষ দখল করে নিল। হ্যাঁ, এটাই সেই অবিশ্বাস্য গল্প। আর এই বিশাল সাম্রাজ্যের ভিত কিন্তু গড়া হয়েছিল শুধু একটা অঞ্চলকে ঘিরে। মাথায় প্রশ্নটা এলেই কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? একটা কোম্পানি যেটা কিনা তৈরি হয়েছিল শুধু লাভ করার জন্য, তারা কিভাবে তলোয়ারের জোরে একটা দেশের শাসক হয়ে বসল? চলুন আজ এই ক্ষমতা দখলের রহস্যটাই ধাপে ধাপে খোলা যাক। আমাদের আজকের এই গল্পটা শুরু হবে এক পুতুল নাচের খেলা দিয়ে। তারপর দেখব কিভাবে সেই পুতুলই বিদ্রোহ করে বসে, যার ফল হয় বক্সারের যুদ্ধ। আর এই একটাই যুদ্ধ জানেন, একটা ডমিনোর মতো করে গোটা ভারতের ভাগ্যই কিন্তু বদলে দিয়েছিল, যার শুরুটা হয়েছিল এই বাংলাতে। তো গল্পের শুরুটা হচ্ছে বাংলায়। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে তো নবাবের আসনে বসালো, কিন্তু সমস্যা হলো তাদের টাকার খিদে দিন দিন এতটাই বাড়ছিল যে মীর জাফর তা মেটাতে পারছিলেন না। কোম্পানির তখন এমন একজনকে দরকার ছিল যে তাদের সব দাবি দাওয়া একদম অক্ষরে অক্ষরে পূরণ করবে। আর তাই কোম্পানি মীর জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে সিংহাসনে বসিয়ে দিল। তাদের একটাই আশা ছিল, মীর কাসিম হবে তাদের হাতের একদম নিখুঁত একটা পুতুল। কিন্তু কোম্পানির এই হিসাবটা যে পুরোপুরি উল্টে যাবে তা তারা কল্পনাও করতে পারেনি। কারণ মীর কাসিম পুতুল হয়ে থাকতে চাননি, তিনি হতে চেয়েছিলেন বাংলার সত্যিকারের স্বাধীন নবাব। ক্ষমতায় বসেই মীর কাসিম সেসব অদৃশ্য সুতোগুলো ছেঁড়ার প্ল্যান শুরু করে দিলেন, যেগুলো দিয়ে কোম্পানি তাকে নাচাতে চেয়েছিল। তিনি পরিষ্কার বুঝে গিয়েছিলেন, কোম্পানির ছায়া থেকে বেরোতে না পারলে সত্যিকারের স্বাধীনতা অসম্ভব। আর ঠিক এখান থেকেই শুরু হল আসল সংঘাত। মীর কাসিম পরপর ৩টা মাস্টার স্ট্রোক দিলেন। প্রথমত, তিনি রাজধানী সরিয়ে নিলেন মুর্শিদাবাদ থেকে সোজা মুঙ্গেরে, মানে কোম্পানির চোখের আড়ালে। দ্বিতীয়ত, একদম চুপিসারে ইউরোপীয় স্টাইলে নিজের সেনাবাহিনী আর অস্ত্র কারখানা গড়তে শুরু করলেন। আর সবশেষে সবচেয়ে বড় আঘাতটা হানলেন, সবার জন্য বাণিজ্য শুল্ক তুলে দিলেন, যা কিনা সরাসরি কোম্পানির লাভের গুড়ে বালি ঢেলে দিল। আসলে এই পুরো ঝামেলার মূলে ছিল একটাই জিনিস, দস্তক। এটা ছিল একটা ট্যাক্স ফ্রি পাস, যা শুধু কোম্পানির বাণিজ্যের জন্য ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই কোম্পানি কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত ব্যবসার জন্য এটা ব্যবহার করতে শুরু করে, যার ফলে নবাবের কোষাগার পুরো খালি হতে থাকে। মীর কাসিম যখন সবার জন্য ট্যাক্স ফ্রি করে দিলেন, তখন কোম্পানির এই আলাদা সুবিধাটা আর রইল না, আর এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মীর কাসিমের এই বিদ্রোহের সরাসরি ফল হল যুদ্ধ। কিন্তু এবারের যুদ্ধটা ছিল অন্যরকম। এবার শুধু বাংলার নবাব একা নন, তার সাথে যোগ দিলেন সেই সময়ের ভারতবর্ষের আরও বড় বড় শক্তিরা। এটা ছিল আসলে ভারতের ৩টি প্রধান শক্তির সাথে একটা বাণিজ্যিক কোম্পানির এক ঐতিহাসিক লড়াই। একদিকে ছিলেন বাংলার নবাব মীর কাসিম, তার সাথে হাত মেলালেন অযোধ্যার ক্ষমতাশালী নবাব সুজা-উদ-দৌলা, আর তাদের সাথে এসে দাঁড়ালেন স্বয়ং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। একবার ভাবুন তো, সেই সময়ের ভারতের তিনটে প্রধান শক্তি একজোট হয়েছে স্রেফ একটা কোম্পানির বিরুদ্ধে। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল। ১৭৬৩ সালে ছোটখাটো সংঘাত দিয়ে শুরু, আর ঠিক পরের বছর ১৭৬৪ সালে বক্সারের বিশাল ময়দানে মুখোমুখি হল এই মহাজোট আর কোম্পানির ছোট্ট সেনাবাহিনী। কিন্তু যুদ্ধে যে ফলাফলটা হলো তা ছিল একেবারে অভাবনীয়। অবিশ্বাস্য হলেও সত্যি, কোম্পানির ছোট কিন্তু আধুনিক আর ভীষণ সুশৃঙ্খল সেনাবাহিনীটা এই বিশাল জোটকে একেবারে গুড়িয়ে দিল। এটা শুধু একটা যুদ্ধ জয় ছিল না, এটা ছিল সেই মুহূর্ত যা ভারতবর্ষের ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। বক্সারের যুদ্ধের পর যা হলো তা ছিল অকল্পনীয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা এতদিন ছিল স্রেফ ব্যবসায়ী, তারা এবার সরাসরি ক্ষমতার চালকের আসনে বসে পড়ল। মানে রাজ্যের চাবিকাঠিটাই যেন তাদের হাতে তুলে দেওয়া হলো। যুদ্ধের পর ১৭৬৫ সালে এলাহাবাদের চুক্তিতে মুঘল সম্রাট কোম্পানিকে দেওয়ানি দিতে বাধ্য হলেন। এর মানে কি জানেন? এর মানে হল বাংলা, বিহার আর উড়িষ্যার সমস্ত ট্যাক্স বা খাজনা আদায়ের অধিকার এখন থেকে কোম্পানির। সোজা কথায়, রাজ্যের টাকার থলিটাই এখন কোম্পানির নিয়ন্ত্রণে। এর ফলে বাংলায় জন্ম নিল এক অদ্ভুত শাসন ব্যবস্থার, যার নাম দ্বৈত শাসন। ব্যাপারটা ভাবুন একবার, টাকা পয়সা তোলার সব ক্ষমতা কোম্পানির হাতে, কিন্তু রাজ্য চালানো বা জনগণের ভালো মন্দ দেখার সব দায়িত্ব নবাবের। মানে কোম্পানি শুধু মুনাফা লুটবে, কিন্তু কোনো কিছুর জন্যই তাদের কোনো জবাবদিহি করতে হবে না। এটা ছিল দায়িত্ব ছাড়া ক্ষমতা ভোগ করার এক নিখুঁত উদাহরণ।
এই দায়িত্বজ্ঞানহীন শাসনের কি ভয়াবহ পরিণতি হতে পারে তা দেখা গেল ১৭৭০ সালের মন্বন্তরে, যা ৭৬-এর মন্বন্তর নামেও পরিচিত। কোম্পানির লাগাম ছাড়া শোষণ আর চূড়ান্ত অবহেলার কারণে বাংলার প্রায় ১/৩ মানুষ, হ্যাঁ প্রায় ১/৩ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। কি মর্মান্তিক একটা বিপর্যয়! বাংলা জয় করে কিন্তু কোম্পানি থেমে যায়নি, বরং বাংলা থেকে পাওয়াই অফুরন্ত টাকা আর ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা গোটা ভারত দখলের একটা নিখুঁত ছক কষে ফেলল। বাংলাই হয়ে উঠল তাদের পুরো সাম্রাজ্য তৈরির ব্লুপ্রিন্ট। তাদের প্রথম অস্ত্রটার নাম ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। এটা ছিল আসলে মিষ্টি কথায় ভোলানো একটা ফাঁদ। কোম্পানি দেশীয় রাজাদের বলতো, আমরা আপনাদের সুরক্ষা দেব, তার বদলে আমাদের সেনাবাহিনীর খরচটা আপনাদের চালাতে হবে। রাজারা যেই এই প্রস্তাবে রাজি হতেন, সঙ্গে সঙ্গে তাদের স্বাধীনতাও কার্যত শেষ হয়ে যেত। আর তাদের দ্বিতীয় অস্ত্রটা ছিল সত্ত্ব বিলোপ নীতি। এই নীতি অনুযায়ী কোনো রাজার যদি নিজের ছেলে না থাকত, তাহলে সেই রাজ্যটি সোজাসুজি কোম্পানির দখলে চলে আসবে। ভাবুন, এটা ছিল রাজ্য দখল করার জন্য একটা আইনি অজুহাত ছাড়া আর কিছুই না। আর ঠিক এইভাবেই বাংলা থেকে পাওয়া টাকা আর এইরকম ধূর্ত সব নীতির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা উপমহাদেশকে নিজেদের শাসনের জালে জড়িয়ে ফেলেছিল। ব্যবসায়ী থেকে শাসক হয়ে ওঠার এই রূপান্তরটা ছিল সত্যি হিস্ট্রির এক অবিশ্বাস্য ঘটনা। বক্সারের যুদ্ধের আগের আর পরের ছবিটা একবার ভাবুন তো। যারা একসময় নবাবের দরবারে সামান্য ব্যবসার অনুমতির জন্য আবেদন করত, তারাই কিনা হয়ে বসল দেশের আসল শাসক। দেওয়ানি পাওয়ার সাথে সাথে তাদের পরিচয়, ক্ষমতা, মর্যাদা সবকিছুই একদম আমূল বদলে গেল। আর আসল কথাটা কি জানেন? বাংলা থেকে পাওয়াই অফুরন্ত রাজস্বই ছিল কোম্পানির মূল শক্তি। এই টাকা দিয়েই তারা এমন এক অপ্রতিরোধ্য সেনাবাহিনী তৈরি করেছিল, যা দিয়ে তারা একে একে বাকি ভারতও দখল করে নেয়। বাংলা ছিল সেই প্রথম ডমিনো, যেটা পড়ার সাথে সাথেই পুরো সাম্রাজ্যটাই তাদের পায়ের তলায় চলে এসেছিল। তো এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন কোনো বাণিজ্যিক সংস্থা বা কর্পোরেশন একটা দেশের শাসন ক্ষমতার অধিকারী হয়, তখন দেশের ভাগ্যটা আসলে কার হাতে থাকে? দেশের মানুষের, নাকি সেই কোম্পানির শেয়ার হোল্ডারদের? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?